নমস্কার, শুরু করছি লিগাল প্লাস। গত কয়েক বছর ধরে বারবার কিন্তু বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। আর্থিক দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে বিচারপতিদের বিরুদ্ধে। একথা আমরা বলছি না, দুর্নীতির অভিযোগ প্রথম তুলেছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সিএস কার্নান, এবং তিনি বিচারপতিদের বিরুদ্ধে প্রথম গর্জে উঠেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন যে বিচার ব্যবস্থায় থেকে বিচারপতিদের দুর্নীতির সাথে তারা জড়িয়ে পড়ছেন। কিন্তু এই প্রাক্তন বিচারপতি সিএস কার্নানের এই ভূমিকা ভালোভাবে মেনে নেয়নি সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্টের নির্দেশে জেল পর্যন্ত খাটতে হয়েছিল কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সিএস কার্নানকে। সে কথা ভোলেনি ভারতবর্ষের মানুষ। ভারতবর্ষে বিচার ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছিলেন, এবং তার খেসারত তাকে দিতে হয়েছিল। তার খেসারত হিসাবে তিনি তার বিচার ব্যবস্থার মধ্যে দিয়েই তাকে জেল যাপন করতে হয়েছিল, দীর্ঘ সময় তাকে জেলে থাকতে হয়েছিল। কিন্তু যখনই দুর্নীতির প্রশ্ন উঠবে, অবশ্যই সিএস কার্নানের কথা আসতে বাধ্য, কারণ তিনি প্রথম এই অভিযোগ তুলেছিলেন এবং সেই অভিযোগের খেসারত পর্যন্ত তাকে দিতে হয়েছিল। বিচার ব্যবস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ভাবা যায় সুপ্রিম কোর্ট কিভাবে সেটা ভালোভাবে মেনে নেবে? সেই প্রশ্নে জেল যাত্রা হয়েছিল কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রাক্তন বিচারপতি সিএস কার্নানের। কিন্তু তারপরে আবারও ঘটনা, আবারও দুর্নীতির অভিযোগ। কোটি কোটি টাকা পাওয়া গেল এলাহাবাদ হাইকোর্টের বিচারপতির ঘর থেকে। কিন্তু তারপরেও থেমে থাকেনি। বিচারপতিদের বিরুদ্ধে যখন এই ধরনের অভিযোগ আসে, সাধারণ লিটিগেন্স যারা মামলাকারী, তারা কি আশা আদালতে যাবে? কোথায় বিচার পাবে? কারণ সেখানে নিরপেক্ষতার কোনো ব্যাপার নেই। আজকে এটা সবথেকে বড় প্রশ্ন। আজকে এই বিষয়টা নিয়েই আলোচনা করব আজকে লিগাল প্লাসে। শুধুমাত্র নগদ কাণ্ড নয়, আরও অনেক কাণ্ড রয়েছে যেগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও ধামাচাপা দেওয়া যাচ্ছে না। কারণ আগুনে বস্তা চাপা দিলে ধোঁয়া তো বেরোবেই, আর সেই ধোঁয়াই বলে দিচ্ছে যে বিচার ব্যবস্থার মধ্যেও কোথাও কিন্তু ঘুণ ধরতে শুরু করেছে। বিচারপতিদের বিরুদ্ধে অভিযোগ আসছে, তারা নিরপেক্ষ নয়, তাদের মধ্যে দুর্নীতির কোনো অভিযোগ নেই, এ কথা বলা যাচ্ছে না। তাদের মধ্যে স্বচ্ছতার অভাব নিয়ে প্রশ্ন উঠছে। আজকে ভারতবর্ষের চতুর্থ স্তম্ভের মধ্যে একটি হচ্ছে বিচার ব্যবস্থা, আর সেই বিচার ব্যবস্থাতেই এবার উঠছে প্রশ্ন। একদিকে সিএস কার্নান, অন্যদিকে যশবন্ত। কিন্তু শুধু এখানেই থেমে নয়, আবারও প্রশ্ন উঠল, আর সেটাই আজকের এই ভিডিওতে তুলে ধরব। সম্পূর্ণ ভিডিওটি আপনাকে অবশ্যই দেখতে হচ্ছে। নগদ কাণ্ডের পর এবার আরও এক বিচারপতি যোগ্যতা নিয়ে প্রশ্ন। শীর্ষ আদালতের নির্দেশ, ফৌজদারি মামলা আর শুনতে দেওয়া যাবে না হাইকোর্টের বিচারপতির, এবং নির্দেশে অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ। কখনো কখনো আমরা ভাবি এই ধরনের নির্দেশগুলি দেওয়ার সময় কি কোনো বহিরাগত প্রভাব বিবেচনা করা হয়, নাকি শুধুই আইনের তোয়াক্কা না করার ফল? যাই হোক, এই ধরনের অযৌক্তিক এবং ভুল নির্দেশ দেওয়া ক্ষমার অযোগ্য। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মাকে ঘিরে বিতর্কর মাঝেই এবার আরও এক বিচারপতিকে নিয়ে প্রশ্ন তুলল খোদ দেশের শীর্ষ আদালত। বিচারপতির বর্মার নাম জড়িয়েছে নগদ কাণ্ডে। এবার এক বিচারপতির যোগ্যতা নিয়ে সংশয় প্রকাশ করল শীর্ষ আদালত। তিনিও এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি। বাকি কর্মজীবনে ওই বিচারপতি আর কোনো ফৌজদারি মামলা শুনতে তাকে দেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। সাম্প্রতিক অতীতে সুপ্রিম কোর্ট এমন নির্দেশ কার্যত নজিরবিহীন বলেই মনে করছেন
রাজনৈতিক মহলের বড় অংশ। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি প্রশান্ত কুমার সাম্প্রতিক এক দেওয়ানি মামলায় ফৌজদারি প্রক্রিয়া শুরু করার অনুমতি দিয়েছিলেন। তবে বিচারপতির এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছে শীর্ষ আদালত। শীর্ষ আদালতের বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ তাদের পর্যবেক্ষণ, হাইকোর্টের বিচারপতি এই নির্দেশ তাদের দেখার সবথেকে খারাপ এবং ভুল নির্দেশের মধ্যে অন্যতম। বিচারপতি কুমারের ফৌজদারি মামলা শোনার যোগ্যতা রয়েছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ, যতদিন বিচারপতি কুমার কর্মরত থাকবেন তাকে কোনো ফৌজদারি মামলা দেওয়া যাবে না। কিন্তু ডিটারমিনেশনের পরিবর্তন অবশ্যই যাব। তিনি ডিভিশন বেঞ্চে বসলে কখনো তার সঙ্গে হাইকোর্টের কোনো অভিজ্ঞ বিচারপতি অবশ্যই রাখতে হবে। ভরসা নেই, তাহলে এলাহাবাদ হাইকোর্টে বসিয়ে রেখেছেন কেন, প্রশ্ন উঠবে না? কারণ হাইকোর্টের বিচারপতির ভূমিকায় অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট। কোর্টের মন্তব্য, তিনি শুধু আত্মমর্যাদাই নষ্ট করেনি, বিচার ব্যবস্থাকেও হাস্য সম্পদ করে তুলেছে। শীর্ষ আদালত বিস্ময় প্রকাশ করে বলে যে দেশের বিচার ব্যবস্থায় হাইকোর্ট স্তরে কি খামতি থেকে যাচ্ছে তা আমরা বুঝে উঠতে পারছি না। শুধু একবার ভেবে দেখুন, কখনো কখনো আমরা ভাবি এই ধরনের নির্দেশগুলি দেওয়ার সময় কি কোনো বহিরাগত প্রভাব বা তাদের খাটানো হয়? প্রভাব খাটানোর ফলে এই ধরনের নির্দেশ, নাকি শুধুই আইনের তোয়াক্কা না করার ফল? তবে এই ধরনের অযৌক্তিক এবং ভুলের নির্দেশ দেওয়া ক্ষমারও অযোগ্য। এলাহাবাদ হাইকোর্টের মূল মামলাটি ছিল দুই ব্যবসায়ীর আর্থিক লেনদেন সংক্রান্ত। বিক্রেতা 52,34,000 টাকা পণ্য সরবরাহ করেছিলেন, কিন্তু পেয়েছিলেন 47,75,000 টাকা। বাকি টাকা পাচ্ছিলেন না, তা নিয়েই ফৌজদারি মামলা দায়ের হয়। আর ওই ফৌজদারি মামলার খারিজের জন্য হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন দ্বিতীয় ব্যবসায়ী। কিন্তু পরে বিচারপতি অসীম কুমার ফৌজদারি মামলায় অনুমতি দেন। হাইকোর্টের বিচারপতির বক্তব্য ছিল, দেওয়ানি মামলায় বছরের পর বছর লেগে যায়। অভিযোগকারী যা আর্থিক অবস্থা, তাতে তিনি দেওয়ানি মামলা চালিয়ে যাওয়ার মতন পরিস্থিতিতে নেই। তাই হাইকোর্টের বিচারপতি এমন সিদ্ধান্তে স্তম্ভিত হয়েছে সুপ্রিম কোর্ট। একক বেঞ্চ যে নির্দেশ দিয়েছিলেন তা খারিজ করে দেন সুপ্রিম কোর্ট। কিন্তু কোন প্রশ্নে এই মামলা হাইকোর্টের অন্য কোনো বিচারপতি বেঞ্চ গঠনের জন্য বলা হয়েছিল? কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে প্রধান বিচারপতিকে অবিলম্বে ওই বিচারপতিকে ফৌজদারি মামলা থেকে সরিয়ে দিতে হবে। তিনি ডিভিশন বেঞ্চে বসলে অন্য কোনো অভিজ্ঞ বিচারপতিকে সঙ্গে বসাতে হবে। তিনি যতদিন কর্মরত থাকবেন তাকে কোনো রকম ফৌজদারি মামলা দেওয়া যাবে না। ভারতবর্ষের বিচার ব্যবস্থায় এ এক যেন নজিরবিহীন ঘটনা। কারণ যেভাবে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, আমরা বিভিন্ন রাজ্যে ডিটারমিনেশনের কথা বলি, অর্থাৎ বেঞ্চ বদল। বিভিন্ন সময় বিভিন্ন বিচারপতি বিভিন্ন মামলা শোনেন। আজকে যিনি এডুকেশন শুনছেন, কালকে তিনি ক্রিমিনাল শুনতে পারেন, অর্থাৎ ফৌজদারি মামলা শুনতে পারেন। কেউ 498 শুনতে পারেন, আবার কেউ বা জামিন খারিজ, আগাম জামিন, এই সমস্ত মামলাও শুনতে পারেন। পুরনো মামলাও রয়েছে, পুরনো মামলাও শোনা যায়। কিন্তু এগুলো সম্পূর্ণ ঠিক করেন সংশ্লিষ্ট হাইকোর্টের প্রধান বিচারপতি। কারণ মাস্টার অফ দ্য রস্টার প্রধান বিচারপতি, তিনি স্থির করেন। এবং সেখানে ফুল কোর্টের নির্দেশে, ফুল কোর্টে ওটা বলে রাখা ভালো,
প্রধান বিচারপতির সাথে অনেক বিচারপতিরা থাকেন এবং তারাই সিদ্ধান্ত নেন কোন বিচারপতি কোন মামলা শুনবেন। সিনিয়র যারা বিচারপতি রয়েছেন তারাই মূলত এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন। কিন্তু এলাহাবাদ হাইকোর্টের দিকে মানুষ আর বিশ্বাস রাখবে? একজন বিচারপতির বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার, আর আরেকজন বিচারপতির বিরুদ্ধে তিনি যে নির্দেশ দিয়েছেন, তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, সমস্তটাই ভুল। তাহলে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ স্বয়ং সুপ্রিম কোর্ট করছে। তাহলে এলাহাবাদ মানুষ তাহলে কোথায় যাবে? কোন এজলাসে গিয়ে তারা সুরাহা পাবে? আগামীকাল আরও প্রশ্ন উঠতে পারে, অন্য বিচারপতির বিরুদ্ধে প্রশ্ন উঠতে পারে। আজকে জসবন্ত থেকে বিচারপতি কুমার, সিএস কান্নান, সুপ্রিম কোর্ট তারাই মনে করে তারাই দেশের শীর্ষ আদালতে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু ছোট নিম্ন আদালতগুলো, জেলা আদালতগুলো, ফৌজদারি আদালতগুলো প্রশ্ন করবেন না, প্রশ্ন ওঠে না, প্রশ্ন উঠবে, প্রশ্ন ওঠে। বিচার ব্যবস্থায় থেকে প্রশ্ন তো আসবেই। ফাস্ট ট্র্যাক কোর্ট কোথায়? কেন ফাস্ট ট্র্যাক কোর্টগুলো হচ্ছে না? সুপ্রিম কোর্ট তো কবে নির্দেশ দিয়েছিলেন? সুপ্রিম কোর্ট কবে নির্দেশ দিয়েছিল দ্রুত ফাস্ট ট্র্যাক কোর্ট করতে হবে? রাজ্যের মুখ্য সচিবকে এ বিষয়ে অবগত করা হয়েছিল, কিন্তু কটা ফাস্ট ট্র্যাক কোর্ট হয়েছে? মানুষ কি বিচার পাচ্ছে? বিচারপতি, এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি, তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন, অবশ্যই আইনের জায়গা থেকে তিনি হয়তো ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু তিনি মানুষের জন্য এই ভাবনা ভেবেছিলেন। ন্যাচারাল জাস্টিসের কথা ভেবেছিলেন। তাই হয়তো তিনি এই মামলা অর্থাৎ দেওয়ানি মামলাটাকে ফৌজদারি মামলাতে নিয়ে গিয়েছিলেন। ফৌজদারি মামলাতে তিনি যত দ্রুত সম্ভব মামলাটাকে নিষ্পত্তি করেছিলেন। আজকে ফৌজদারি মামলার দ্রুত নিষ্পত্তি হওয়ার জায়গা রয়েছে, কিন্তু দেওয়ানি মামলা হচ্ছে বছরের পর বছর, তারিখ পে তারিখ মামলা কোনোদিন নিষ্পত্তি হবে না। মামলা যেদিনকে নিষ্পত্তি হলো, যিনি প্রথম মামলা করেছিলেন তিনি হয়তো জীবিত রইলেন না, যার বিরুদ্ধে মামলা করলেন তিনি হয়তো জীবিত রইলেন না। মামলার ভবিষ্যৎ কি হলো? যিনি মামলা লড়লেন তিনি দেখে যেতে পারলেন না যে মামলায় তিনি আদৌ জিতলেন কিনা। যিনি মামলায় হেরে গেলেন তিনি উচ্চ আদালতে যাওয়ার পথও আর পেলেন না। ফলে দেওয়ানি মামলা এবং ফৌজদারি মামলা দুটো ভিন্ন মামলা, কিন্তু সেই ভিন্ন মামলা থেকে ফৌজদারি মামলায় তিনি কনভার্ট করেছিলেন। হাইকোর্টের পাওয়ার রয়েছে, 226-এ হাইকোর্টে পাওয়ার রয়েছে, হাইকোর্ট শুনতে পারে। হাইকোর্ট প্রয়োজন মনে করলে সুমোটো যেমন অর্থাৎ শতপ্রণোদিত মামলা রুজু করতে পারে, হাইকোর্টের বিচারপতিদের সেই পাওয়ার রয়েছে। কিন্তু মাথার উপর সুপ্রিম কোর্ট, তারাই যা বলবে সেটাই শেষ কথা। আজকে এলাহাবাদ হাইকোর্ট নিয়ে প্রশ্ন উঠে গেল মানুষের মনে, বিচারপতিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। বিচারপতিদের যখন যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে তখন মামলাকারীরা দিশেহারা হয়ে পড়ে। তাই আজকের ভিডিওতে একটা কথাই বলে যাই, বিচার ব্যবস্থাতে আস্থা রেখেই মানুষকে চলতে হবে। শীর্ষ আদালত শিরোধার্য, তারা যা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত। বিচার ব্যবস্থার মধ্যে বহু সময় বহু কিছু পরিবর্তন ঘটেছে, পরিবর্তন হয়েছে। সংবিধানের যেমন ধারা বদল হয়েছে, সংবিধানের ন্যায়সঙ্গতি এসছে, তার পাশাপাশি বিচার ব্যবস্থাতেও অনেক পরিবর্তন হয়েছে। যেখানে অভিযোগ, যেখানে সাজা, সমস্তটাই যদি পরিবর্তন হয় তাহলে বিচারপতিদের বিরুদ্ধে এই উঠে আসা প্রশ্নগুলো অবশ্যই প্রশ্ন থেকে যায় যে আগামী দিনে এই এলাহাবাদবাসীর মানুষ তারা এলাহাবাদ হাইকোর্টের কোন বিচারপতির ঘরে যাবেন, কোথায় তারা নিরপেক্ষ বিচার পাবেন, কোথায় তারা সুবিচার পাবেন। কারণ অলরেডি এলাহাবাদ হাইকোর্টের দুজন বিচারপতি
ইতিমধ্যেই নজরে এসছে। একজনের বাড়িতে বিপুল পরিমাণের টাকা এবং আরেকজন বিচারপতির বিরুদ্ধে উঠে এসছে প্রশ্ন যে কেন তিনি দেওয়ানি থেকে ফৌজদারিতে গেলেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভারতবর্ষের চতুর্থ স্তম্ভর মধ্যে অবশ্যই বিচার ব্যবস্থা একটি স্তম্ভ। গণতন্ত্রে মানুষ বিচার ব্যবস্থার উপরে সবথেকে বেশি আস্থা রাখে। মানুষ যেখানে বিচার পায় না, মানুষ যেখানে পুলিশ থেকে শুরু করে সমাজে যারা বিচার পায় না, তারা বিচারের আশায় আদালতে যায়, আর সেই আদালতই তাকে একদিন ন্যায় বিচার দেয়। ন্যায় বিচার পায় মানুষ, তাই এক্ষেত্রেও পাবে, এমন কোনো বিষয় নেই। এলাহাবাদ হাইকোর্টের একজন বা দুজন বিচারপতির জন্য পুরো সম্পূর্ণ এলাহাবাদ হাইকোর্ট যে প্রশ্নচিহ্নের মাঝে, এমনটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। ভারতবর্ষে বিচার ব্যবস্থার মধ্যে দিয়েই সমস্ত সুরাহা এবং সমাধান পেয়ে এসেছে, আগামী দিনেও পাবে, ভবিষ্যতেও পাবে।